নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে ওই ঘ্যান ঘ্যানে বৃষ্টি বলে না সেটা। কিন্তু এটা এই বৃষ্টি হওয়াতে সে অসহ্য গরমটা অনেকটা কমে গেছে। গরম আছে কিন্তু অসহ্য একটা গরম ছিল, সেইটা অনেকটা কমেছে। তো যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো, খুব কম, এইটুকুনি, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এসে আমার, আমি তো কিছুই সেরকম বলে উঠতে পারি না, করে উঠতে পারি না, আমার নিজের জীবনের কথা সেগুলোই তোমাদের কাছে গল্পের আকারে বলি। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাকে এই সব কথা শুনে আমাকে সহ্য করছো এবং আমার এই কথাগুলো শুনছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার হাতটাকে শক্ত করে ধরো, আমার একান্ত অনুরোধ। আর একটা কথা, আমি শর্টসে কিছু ভিডিওস ছাড়ি, সেখানে আমার কিছু নাচের ভিডিও থাকে। তো সেই আমার নাচের ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। মানে আমার বড় ভিডিওস, মানে ভিডিওসগুলোতে তো ভিউজ ওঠেই না সেরকম, কিন্তু শর্ট ভিডিওগুলোতে বিশেষ করে আমার নাচের ভিডিওসগুলো তোমরা খুব ভালোবাসছো দেখলাম। কিন্তু আমার যতই হোক বয়স তো হয়েছে, তো জুলাইয়ের 7 তারিখে 57 বছর হয়ে যাবে। এখন না অতটা না, মানে আসলে আমি তো সেরকমভাবে নাচ শিখিনি। ছোটোবেলা সিএলটিতে ওই বছর 2 কি 3, তাও ওই ছোটোবেলা, একদমই ছোটোবেলা, ক্লাস 3-তে বোধহয় ঢুকেছিলাম, তারপর বোধহয় 6-এ ছেড়ে দিতে হলো দূরত্বর জন্য। 6-7-এ বোধহয় ছেড়ে দিয়েছিলাম। তো ওইটাই ধরো, মনে করো আমি এবিসিডি বা সেন্টেন্স মেকিং পর্যন্ত শিখেছি, মানে নাচের গভীরত্ব আমি কিছু জানি না। তো প্রত্যেকটা নাচ আমি নিজে বানিয়ে কোরিওগ্রাফি করে করি, তো আমার একটু ধকল পড়ে। তাই জন্য প্রতি সপ্তাহে আমার নাচ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। মাসে একটা দিই, কোনো মাসে হয়তো 2টো দিই। তা তোমাদের যে ভাল লাগছে এটা এটা জেনে আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। তো আজকে আমার যেটা বক্তব্য, এটা হলো আমার নিজের কথা, মানে এটা আমার নিজের, মানে আমি এটাতে আমি আছি, তা সেই কথাটা তোমাদের সামনে আমি ব্যক্ত করছি, মন দিয়ে শোনো। আচ্ছা, আমার বন্ধু, আমার সঙ্গে স্কুলেও পড়েছে সে, কলেজেও পড়েছে সে। তার নামটা আমি পরিবর্তন করে বলছি, ওর নাম শুভশ্রী আমি দিলাম। তো মেয়েটি ধনী পরিবারের মেয়ে। আমাদের সময় এত, মানে গাড়ি প্রত্যেকটা বাড়িতে কিন্তু ছিল না, মানে এখন যেমন 100%-র মধ্যে 90% বাড়িতেই গাড়ি আছে, কিন্তু তখন সেটা ছিল না। কিছু ধনী পরিবারদেরই গাড়ি থাকতো, মানে গাড়ি কাউর হয়ে আছে দেখলে, মানে আমরা তখন ভাবতাম বাবা, ওর বাবার তো বেশ পয়সা আছে। হ্যাঁ, ওর বাবার পয়সা আছে, ওর বাবা মেডিকেল কলেজ হসপিটালের প্রফেসর ছিলেন, মানে উনি ডাক্তারি স্টুডেন্টদের পড়াতেন। ওর ওপরে প্রায় 6 বছর কি 7 বছরের বড় ওর 2 দাদা ছিল, মা বাবা, এই নিয়ে ওরা থাকতো। মেয়েটি এত ধনী পরিবার থেকে বিলং করেও শুভশ্রীর একটা খুব ব্যাড হ্যাবিট ছিল, মানে খুব খারাপ স্বভাব। সেটা হলো, কারোর কোনো ভালো পেন দেখলে, কারোর কোনো ছোট, অনেকে তো নিজেরাও যাতায়াত করতাম আমরা, আমিও যেমন নিজেই ক্লাস 9 থেকে, আমি 8 পর্যন্ত স্কুল বাস ছিল, ক্লাস 9 থেকে আমি নিজেই যাতায়াত করতাম। তো একদল বন্ধু হয়ে যেত, যাতায়াতের পথে কোনো অসুবিধেই হতো না। কাউ সুন্দর হয়তো মানি ব্যাগ, ভাবো সেই মানি ব্যাগের মধ্যে হয়তো পয়সা, তার তো পয়সা আছে, সে বাড়ি যাবে কি করে, এই রকম জানো তো।
এবং এরকমও হয়েছে বাইরে যে ঝালমুড়িওয়ালা বা ফুচকাওয়ালা বসতো, আগেকার দিনের মানুষরা তো ভালো হতো, ওরা ধারে অনেক সময় দিত, ও খেত, খেয়ে বলতো আজকে পয়সা নেই কালকে দেবো, এরম কাল দেবো বলে ও আদৌ দিত না। ভাবো একটা রেসপেক্টেবল ফ্যামিলি, যার বাবা একজন প্রফেসর, পরবর্তীকালে তার দাদা, দুই দাদার মধ্যে এক দাদাও ডাক্তার হয়েছে, তার এরকম স্বভাব হবে কেন? কাউরই হওয়ার কথা না, কিন্তু যারা একেবারে গরিব শ্রেণী বা তাদের একটা লোভ থাকতে পারে, কিন্তু ও তো প্রচুর পাচ্ছে, কেন এটা হবে জানি না। এমনকি যেন টিফিনের সময় বা যেদিন কেউ পড়তে যেত ওর বাড়ি থেকে বা মা গাড়ি করে ভাত নিয়ে আসতো, মাংস ভাত, মানে রোজই তাদের মাংস ভাত মানে ও খেত দেখতাম, এবং মাংস না থাকলেও বেশ ভালো মন্দ ভাত দিয়ে সে মেখে খেত। মিথ্যে বলবো না, আমি ওদের বাড়িতে 2-3 বার গেছি, কারণ আমরা এক কোচিনে বাংলা পড়তাম, যে কারণে ওদের সঙ্গে একটু ঘনিষ্ঠতা আমার ছিল। এবং ও গাড়ি করে মানে ওর মা থাকতো গাড়িতে, গাড়ি করে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যেত, কারণ আমার বাড়িটা ক্রস করেই ওকে যেতে হবে, তাই জন্য ও আমাকে কোচিং ক্লাসে গেলেই ও নামিয়ে দিয়ে, স্কুলে না, স্কুলে আমি বাসে করেই আসতাম, কিন্তু যেদিন যেদিন কোচিং থাকতো, বাংলা ক্লাস থাকতো, সেদিন ও আমাকে নামিয়ে দিয়ে যেত। এবং ওদের বাড়িতে গেছি, খুব ভালো খাওয়া দাওয়া, আমাদের মাসিমা একবার নেমন্তন্ন করেছিল, অনেক পদ রান্না করে মাসিমা নিজের হাতে খাইয়েছিলেন। এইরকম ভালো মা, এরকম ভালো বাবা, এরকম ভালো দাদারা উচ্চ শিক্ষিত, সেই বাড়ির মেয়ে এমন হবে কেন? শুধু এই একটাই বদগুণ, না লেখাপড়া করতো না, এবং প্রচণ্ড টুকতে পারতো। মানে ধরো কেউ যদি অনেকটা দূরে বসেছে, 2 হাত দূরে বসেছে, এমন ভালো চোখ ছিল যে ওইখান থেকে ওর টুকতো, শুধু বলতো খাতাটা একটু ঝুলিয়ে দিতে বা পাতাটা একটু ঝুলিয়ে দিতে। এমনও হয়েছে হয়তো কোনো প্রশ্ন পারছে না, সামনের মেয়ে যদি লেখাপড়ায় ভালো হয়, তার কাছ থেকেও বলতো পাতাটা আমাকে দে, আমি লিখে তোকে দিয়ে দিচ্ছি। কি ভয়াবহ ব্যাপার বলো, এটা আমার সঙ্গেও একবারও করেছিল, সেটা আমি অনেক পরে কলেজে বলছি। এই রকম টুকে টুকেও পাশ করতো মা। আর সবচেয়ে আমার খারাপ লেগেছিল মাধ্যমিকের যখন রেজাল্ট বেরোলো, মাধ্যমিকেও তাই, ও আমার 2টো সিট পেছনে বসেছিল, এবং সামনে যেই মেয়েটি বসেছিল, ওর সামনে যেই মেয়েটি বসেছিল এবং আমার পেছনে, সে খুব ভালো পড়াশুনোয় ছিল। এবং ও আমি 1-2 বার মানে এরমভাবে ঘাড় ঘুরিয়ে দেখেছি, এরম গোল গোল চোখ করে ও দেখে দেখে লিখছে। কিছু করার নেই, এবার এই বিদ্যেটা আমারও নেই, এবং থাকলেও আমি করব না, কারণ আমার মারাত্মক ভয় যদি ধরা পড়ে যাই। আর আমার অত ক্যাপাবিলিটিও নেই যে অত দূর থেকে আমি দেখে লিখতে পারবো, এটা ঠাকুর আমাকে এই গুণটা দেননি। সবচেয়ে খারাপ লাগলো যেই জিনিসটা দেখে, যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, দেখো আমি তো খেটে খুঁটে, মানে আমি কেন, আমরা অনেকেই বেশিরভাগই খেটে খুঁটে পড়াশুনো করেছি। আমার হাই সেকেন্ড ডিভিশন হলো, এবং ওরও হাই সেকেন্ড ডিভিশন হলো। আমাদের সময় ফার্স্ট ডিভিশন ছিল 540, আমি পেলাম 507, আর ও পেল 523, মানে আমার থেকে কিছুটা নম্বর বেশি। তখন দেখো আমি হীনমন্যতায় ভুগেছি বা হিংসে হয়েছে সেটা না, কোথায় দুঃখ হলো জানো, আমি সৎ পথে খেটে লেখাপড়া করে নিজের যেই প্রশ্ন আমি জানি নিজের মতন করে লিখে আমি পাশ করেছি, ওই 507 আমি পেয়েছি, কিন্তু ও দেখো টুকে 523 পেয়ে গেল। এবং বেশ গর্বের সঙ্গে ও রেজাল্ট নিয়ে আমাদের কোচিং ক্লাসে, মানে কোচিং বলতে ঠিক ওই অর্থে কোচিং না, আমরা এই 5-7 জনই পড়তাম, দেখালো। খুব দুঃখ হয়েছিল জানো সেদিনকে, গেল। এই দুঃখটা নয়, মেয়ের দুঃখ। এবার মা কি করলো শোনো। আমি তার আগে আমি সাউথ ক্যালকাটা গার্লস কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার গোখেল কলেজ পছন্দ ছিল বলে আমি গোখেল কলেজেও ফর্ম নিয়েছিলাম। বাপিকে আমি বলেছিলাম যদি এখানে আমার নাম ওঠে তাহলে আমি ওই কলেজটা আমার ক্যান্সেল করে দিই, কারণ আর একজনও তো সেখানে চান্স পেতে পারেন। তো ওইখানে আমি ভর্তিও হয়ে গেছিলাম, মানে ওখানে আমার নাম উঠে পলিটিক্যাল সায়েন্স অনার্স হয়ে আমার সাউথ ক্যালকাটা গার্লস কলেজে আমি ভর্তিও হয়ে গেছিলাম টাকা দিয়ে।
আর গোখেলের একটু দেরি করে ফর্ম বেরিয়েছিল, তো ফর্ম যেদিনকে মানে করলাম, ফর্মটা নিলাম, ওখানে ওখানে প্রিন্সিপাল ম্যাম নমিতা বাগচি, তখন না মানে ওনার নাম ছিল নমিতা বাগচি, আমার তখনকার প্রিন্সিপাল ম্যাম গোখেল কলেজে। উনি ফর্ম দিলেন, দেওয়ার পর মানে প্রত্যেকের রেজাল্টের জেরক্সটা উনি জমা নিচ্ছেন এবং দেখছেন, দেখে উনি ফর্ম নিচ্ছেন, কারণ আমাদের বলতে হচ্ছে আমরা কিসে অনার্স নেব। যার অনার্স মার্কস নেই, মানে যেটাতে যে অনার্স নেবে তার নেই, তখন বলেছিল না তুমি এটাতে অনার্স পাবে না, বা তুমি অন্য দেখো সাবজেক্ট যেটা তোমার বেশি নম্বর আছে সেটাতে দেখো, বা অ্যাটলই তুমি অনার্স পাবে না, এরকম বলে দিচ্ছে। তো আমার যখন আমি বললাম পলিটিক্যাল সায়েন্স, আমার পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি দুটোতেই আমার হাই মার্কস ছিল। তো আমি যখন বললাম পলিটিক্যাল সায়েন্স, তখন উনি দেখে বললেন ওকে তোমার তো বেশ ভালোই নম্বর, বলে উনি ফর্মটা দিলেন। আমি যথাসময় ফিল আপ করলাম। আমার প্রথম যে ওরা মানে একটা খসড়া মতন করে দেখালো না, তখন দেখা গেল যে আমার নাম সেদিনকে আছে। তো আমি তো আনন্দ করে বাড়ি চলে এলাম, বাপিকে বললাম পরের দিন ভর্তি হওয়া, টাকা পয়সা নিয়ে যেতে হবে। জানো, পরের দিন গিয়ে দেখলাম অবাক কাণ্ড, প্রত্যেকের যেমন সাইকোলজি অনার্স, জিওগ্রাফি অনার্স, বাংলা অনার্স, ইংলিশ অনার্স, সবার অনার্সে গুলো পেপারগুলো সব টাঙানো আছে বোর্ডে, পলিটিক্যাল সায়েন্স অনার্সও টাঙানো আছে। আগের দিন আমার যে নামটা ছিল, আমার নাম বাদে আর যার যার নাম ছিল আছে, এবং দেখলাম ওই আমার শুভশ্রীর নাম আছে, শুভশ্রীর নাম একদম তলায় কিন্তু আছে। এবং সে দেখলাম তার মায়ের সঙ্গে এসে ভর্তিও হয়ে গেছে, মানে ভর্তি হয়ে সে বেরিয়ে আসছে। আমি কি রে তুই ভর্তি হয়ে গেলি? তখন বললে হ্যাঁ। তখন আমি খুব দুশ্চিন্তিত হয়ে আমি বললাম দেখ না, কালকে আমার নাম ছিল, আজকে আমার নেই। তো ওরা বললো তাই নাকি? মেয়েটা কিন্তু আমাকে বললো যে তুই তাহলে অফিসে গিয়ে একবার বল। তখন আমি আর বাপি তো মানে ঊর্ধ্বশ্বাসের অফিসে গিয়ে বললাম কালকে কিন্তু আমার নাম ছিল, আজকে কেন নেই? আমি তো সেই মতো বলে তুমি শিওর তোমার নাম ছিল? আরে হ্যাঁ শিওর, আমি নাম ছিল, এবং মানে 20 জন বা 22 জন ছিল, তার মধ্যে আমার 3 কি 4 নম্বরে নাম ছিল বলে। আমার বাপিও, এবার বাপিকে দেখে ওই ওখানকার যে ক্লার্ক ছিলেন, ওনার নাম ছিল কমল, আমরা কমল দা বলতাম পরবর্তীকালে, কমল ভট্টাচার্য। উনি বললেন দাঁড়ান, বলে উনি একটা ডাম্প বক্স, মানে যেখানে লোকে গার্বেজ ফেলে, সেখান থেকে উনি অনেক পেপারস বার করতে থাকেন। সেখানে আমার ফর্ম আছে, আমার ফর্মে কোয়ালিফাইড দেওয়াও আছে, স্ট্যাম্প দেওয়া আছে, এবং পুরনো লিস্টটাও বার হলো, সেখানে আমার নাম আছে। কিন্তু আজকে যে লিস্টটা টাঙানো হয়েছে সেখানে নাম নেই। এবার এই নামটা আমি ঠিকঠাকই বলবো, এনার নাম ছিল অনিমা দি। উনি ওই লিস্টগুলো টাঙাতেন, মানে সব যখন হয়ে যেত লিস্টগুলো টাঙাতেন। উনি আর একটা লিস্ট টাইপ করেছেন, সেখানে আমার নাম বাদ দিয়ে ওই শুভশ্রীর নাম দিয়েছেন, যেটা আগের দিন ছিল না, পরের দিন হয়েছে আমার নামের পরিবর্তে। তখন তো ওই অনিমাদিকে ডেকে কমল ভট্টাচার্য মানে কমল দা প্রচণ্ড বকাবকি করলেন, এটা আপনার কাজ, আপনি টাকা নিয়ে হিসাব করছেন এরকম একটা নাম করা কলেজে। সে স্বীকার করলো এবং বলল আমি কি করব বলুন কমলদা, আমি তো মানে ওর টাকা নিয়েছে, নিয়ে আমি নাম বার করেছি এবং মেয়েটি ভর্তি হয়েও গেছে, এখন তো কিছু করা যাবে না, তাহলে প্রিন্সিপাল ম্যাম মানে আমার তো চাকরিটা চলে যাবে, তো একটা কাজ করুন ওর নামটাও রাখুন, মানে দুজনকেই নেওয়া হোক, কারণ ও তো ভর্তি হয়ে গেছে। কিন্তু কমল দা কিছুতেই সেটা মানবে না, বলেন না আপনি ওর বাড়িতে ফোন করুন, ওনার কি ফোন ওদের বাড়িতে কি ফোন নাম্বার আছে? বলে হ্যাঁ ফোন আছে, ফোন করে ডাকুন, ওর ক্যান্সেল। ভাবো ওই শুভশ্রী যে এইরকম হয়েছে কেন সেদিন আমি জানতে পারলাম। আগে আমি মাসিমাকে ভালো ভাবতাম, এই মাসিমা টাকার পরিবর্তে আমার নাম ক্যান্সেল করিয়ে নিজের মেয়ের নাম ঢুকিয়ে দিল। বাড়িতে কেউ এরকম না থাকলে কখনো তার সন্তান এরকম কি বলবো হয়?
তা সে উনি তো মানে ওই অনিমাদি তো মানে খুবই মানে মানে কাঁদছেন, এবং বলতে গেলে আমার বাপিরও হাতে পায়ে ধরার মতন অবস্থা। তখন বাপি কমলদাকে বলল, ঠিক আছে, ওকে তো আমি চিনি, ওই শুভশ্রীকে আমি চিনি, আমার মেয়ে স্কুলেও পড়তো, এখানেও এসছে, ওকে আমি তুই তুকারি করি, থাক থাক, আমি বিচার ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম। আমার বাপি খুব কালী ভক্ত ছিল, মানে কালীঘাটের মা, ছেড়ে দিলাম, পড়ুক, যদি পড়ে পারে পড়ুক। তো আমার নাম উঠলো, নতুন করে লিস্ট হলো, আমি ভর্তি হলাম। তারপর থেকে ও তো এসে আমার ক্লাসে বসলো, আমি কথা বলল, সেই মনের যে ভালোবাসাটা সেটা কিন্তু আমার মরে গেছিল। তারপরে আমাদের 3 মাস পর একটা পরীক্ষা হয়, যে 3 মাসের কোর্সে যেটা পড়ানো হয়েছে মানে কোর্স অনুযায়ী তার উপর পরীক্ষা, তার সেখানেও আবার কাটছাট যাবে, সেখানেও সে কিছু পড়ে আসেনি। এবং দুর্ভাগ্যক্রমে ওর সৌভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি ওর সামনে, ও আমার পেছনে, ও আমার পাতাগুলো ছিনিয়ে ছিনিয়ে নিয়ে আমার আনসারগুলো হুবহু, আমি বললাম হুবহু লিখিস না, যদি আমার ভুলগুলো হয় তাহলে তো তুইও ফেসে যাবি, আমিও ফেসে যাবো। ঠিক আছে, আমি আমার মতন করে লিখছি, মানে আমি দেবো, মানে না বলবো কি, ও পাতাটা ছিনিয়ে নিয়ে লিখছে। এবং আমি বরাবরই একটু ক্যাবলা ছিলাম এবং শান্ত ছিলাম, ঠিক বাড়িতে যাই বলি না কেন, মানে জায়গায় গিয়ে উপযুক্ত জবাব দিতে পারতাম। ওই 3 মাসের কোর্সের অনুযায়ী যে নামগুলো বেরোলো, ওর নামও যথারীতি আছে। তো আমরা কন্টিনিউ করলাম অনার্স পড়াশুনো করতে, এবং যেই ওই 3 মাসের কোর্সের পর অনার্স পেয়ে গেল, ওর বাবা ওর জন্য বাড়িতে, মানে এমন আমরা কোচিনে, আমি অবশ্য আমি 1 বছর আমার প্রফেসর ছিল না, সেকেন্ড ইয়ারে উঠে মানে পার্ট 1-এর ঠিক আগে আমার প্রফেসর রাখা হলো। প্রথম ইয়ারটা, ফার্স্ট ইয়ারটা আমি নিজেই পড়তাম, লাইব্রেরি ওয়ার্ক করে, ম্যামেদের নোটস কালেক্ট করে আমি নিজেই পড়াশোনা করতাম। তা বাপি বললেন না, যতই হোক এটা অনার্স তো, আমি নাই করছিলাম, তখন রাখলো। ওর কিন্তু ওই দিক থেকেই প্রফেসর বাড়িতে, বাবার এত টাকা, সে কোচিংয়ে গিয়ে পড়তে পারবো না, তার বাড়িতে প্রফেসর রাখা। যাই হোক চলছে। প্রফেসর রাখলে কি হবে, তোমাকে নোটসগুলো পড়তে হবে, মুখস্থ হবে, সে তো তোমাকে চামচে করে গিলিয়ে দেবে না। এবার পার্ট 1 পরীক্ষা, আমাদের সিট পড়লো বাসন্তী দেবী কলেজে, গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজ, সবাই চেনো, নামকরা কলেজ, সেখানে আমাদের সিট। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে আমাদের যে, আমি যার কাছে পড়তাম সে বলেছিল এইগুলো যেমন হয় না একটা মানে সাজেশনস দেয়, এইগুলো তো আসার চান্স মানে কি বলবো 99% এগুলো ভালো পড়বে অবশ্যই, পড়ে লিখবে বাড়িতে, এবং অন্যগুলো কোনো কিছুই ছাড়বে না, অন্যগুলো যাতে তুমি এলে লিখতে পারো সেরমভাবেই পড়ে যাবে। ও দেখলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ওর স্যারও দিয়েছে যে বাড়িতে এসে পড়ায়, ও সেইগুলো তখন পরীক্ষার হল মানে পরীক্ষা আর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পর শুরু, ও তখন ওই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাকে বলছে, তুই এগুলো পড়ছিস কেন? না এগুলো আমার স্যার সাজেশন দিয়েছে, বলে দেখ তো আমাকে মনে হয় দিয়েছে, বলে হ্যাঁ, ভাবো সেইগুলো পড়েনি, ওর স্যার সাজেশন দিয়েছে, পড়েনি, আধ ঘন্টা পর পরীক্ষা, তখনও আমার কাছ থেকে বুঝছে। একটা অনার্স পেপার, সেখানে গুছিয়ে লেখার ব্যাপার আছে, প্রেজেন্টেশন আছে, প্লাস কন্টেন্ট তো আছেই, মানে তোমাকে তো ঠিকঠাক লিখতে হবে, তখনও রাতারাতি বুঝছে, মানে আধ ঘন্টার মধ্যেও বুঝছে। যেহেতু আমার মা ঢাকুরিয়া একটা স্কুলে কাজ করতো, পরেশনাথ বালিকা বিদ্যালয়, এটা আমি আগেও বলেছি, তো মা রোজ আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়াতো, তারপরে স্কুলে চলে যেত, কারণ গড়িয়াহাট থেকে ঢাকুরিয়া তো খুব একটা দূর না, তো মা স্কুলে চলে যেত। মা বলে এ কী রে, ও এখন তুই, মা আবার আমাদেরকে গোল গোল চোখ করে তাকাচ্ছে, নিজের পড়াটা পড়, ওকে আমি মা ওকে পড়াতে গিয়ে তো আমার নিজের পড়াটাও হয়ে যাচ্ছে, তা মা বলে হ্যাঁ ঠিক আছে বোঝা। তো আমি তখন বোঝালাম। এবার হয় না, ঠাকুর তো এতদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তো ওর টুকে পাস করা, ওর ওই চোরাই মানে কি বলবো চুরি করা যে ব্যাপারটা, সেটা এতদিন ঠাকুর সহ্য করেছে। কিন্তু একটা কথা আছে না, যে পাপের ঘড়া যেদিনকে পূর্ণ হয়ে যাবে সেদিনকে তুমি যে কি করবে
তোমার সেটা মানে তুমি নিজেও জানো না তোমার তখন কি হবে যখন তোমার পাপের ঘড়া পূর্ণ হয়ে যাবে। জানো ঠাকুরের মার আমার সিট পড়লো এরকম লম্বা লম্বা মানে রো রো লাইন, একজন একটা করে ডেস্ক, একটা করে চেয়ার, এরকম। এই ধরো পলিটিক্যাল সায়েন্স অনার্স, তারপরে একটা হিস্ট্রি অনার্স, তারপরে ইংলিশ অনার্স, আবার পলিটিক্যাল সায়েন্স অনার্স, এরকমভাবে রো রো করে, মানে পাশে আমার হিস্ট্রি অনার্স, তারপরে ইংলিশ অনার্স। আমি তো কিছু মানে এদিক ওদিক দেখতে পারবো না। এবার সামনের লোককে ডেকে আমি জিজ্ঞাসা করবো, মানে পরপর আমরা পলিটিক্যাল সায়েন্স অনার্স, আমার শেষের দুজনের আগে আমার সিট, বুঝেছো? মানে শেষের দিক থেকে দেখতে গেলে আমি থার্ড। আর ওর কোথায় সিট পড়লো জানো? একদম ফার্স্ট, যেখানে যিনি গার্ড দেবেন তার ডেস্ক এবং ওর ডেস্ক এরকমভাবে লাগানো। ভাবতে পারছো ঠাকুর কীরকম শাস্তি দিল? ও করুণ চোখে এরকমভাবে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। টুকবে কি? ঘাড় ঘোরাতেও পারবে না, টুকবেটা কি করে? যথারীতি কিচ্ছুই সে মনে হয় লিখতে পারলো না। পার্ট 1-এ ওর অনার্স কাটা গেল, ও পাস কোর্সে গ্র্যাজুয়েট হলো, হয়ে চলে গেল। তারপরে ও কী করেছে আমি জানি না, তারপরে তো দেখা হলো না, হয়নি হয়নি হয়নি। কীরকম মিথ্যেবাদী মা, মানে মাকেও, মানে একটা মাও যে এরকম মিথ্যেবাদী হতে পারে। তো আমার মেয়ে যখন ভর্তি হলো স্কুলে, আমার বড় মেয়ে যখন ভর্তি হলো স্কুলে, তখন যার কাছে আমি বাংলা পড়তাম না, মিস সেনগুপ্ত, উনি আনম্যারিড ছিলেন, উনি আমাদের ইন্টারভিউ নিয়েছিল। তো নিয়েতে তখন বললো, তখন আমি জিজ্ঞেস করলাম, ও তো বনশ্রীকেও পড়াতো, এই শুভশ্রীকেও পড়াতো, সরি নামটা আমি ভুল বললাম, শুভশ্রীকেও পড়াতো। তখন আমি জিজ্ঞাসা করলাম, মিস শুভশ্রী কেমন আছে? ও বললো যে ওর তো দারুণ বিয়ে হয়েছে, ও আমেরিকায় থাকে, ওর মা আমাকে জানিয়েছে। আরে ও খুব ভালো। তো মেয়েকে আমি ভর্তি করলাম, করে চলে এলাম। পরে ঘটনাচক্রে দিন গেল, ফেসবুক ব্যাপারটা এলো, ওর আশেপাশে ওর পাড়া প্রতিবেশী কিছু বন্ধুবান্ধব আমাদের সঙ্গে ডায়েটেশনে পড়তো, তারাও আমাকে বলতে লাগলো, জানো ও বাড়ি থেকে পালিয়ে গিয়ে চলে গিয়ে ওর বাবা মায়ের নাম ডুবিয়ে ওর বাবার বয়সী একটি লোককে বিয়ে করে ও সাউথ ইন্ডিয়ায় ঘর সংসার পেতেছে এবং ওর একটি ছেলেও আছে। এবং শুভশ্রীর বর মানে হাজবেন্ড, উনি বড় ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, প্রচুর টাকা, বাংলো আছে, সব আছে, কিন্তু ওই ভদ্রলোকটি মারা গেছে। স্বাভাবিক কথা, বাবার বয়সী যদি হয়, ওর বাবা ওর সঙ্গে সম্পর্ক রাখিনি। আমি বলবো আমার গুরুদেব বারণ, কাউর দুঃখে কষ্টে সে যতই তোমাকে কষ্ট দিয়ে থাকুক না কেন, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকুক না কেন, তবু কখনো ওদের কষ্টে দুঃখে তুমি কখনো বলো না বেশ হয়েছে বা এ হয়েছে। আজকে আমি এই কথাটা বলতে চাই ওর মাকে, মাসিমাকে। এতচ আমার ফর্ম নষ্ট করে ছিঁড়ে, মানে বলতে গেলে মানে গার্বেজ বক্সে ফেলে নিজের নাম, মেয়ের নামটা উঠিয়েছিল। সে তো পার্ট 1-এ অনার্স পেলই না, এবং তাদের যে মানে পরিবারের, অত উচ্চ পরিবারের নাম ডুবিয়ে শুভশ্রী বাড়ি থেকে পালিয়ে গিয়ে তার বাবার বয়সী একটি লোককে বিয়ে করল। কোথায় গেল তার সেই গাড়ি চড়ে আসার সে আত্মগরিমা? তার মেয়ে অনার্স নিয়ে পড়ছে, সেই লোককে বলতে পারবে? এটা কোথায় গেল জানো? ঠাকুর না আছেন ওপরে, উনি বারবার কিন্তু প্রমাণ দেন, কিন্তু আমরা মাঝে মাঝে আমাদের কিছু খারাপ হলে বলি না, ঈশ্বর তুমি এটা কেন করলে, হে ঠাকুর তুমি এটা করতে পারলে কেন, বলি আমরা। এটা বলা একদমই উচিত না। উনি কিন্তু সব দেখেন। হ্যাঁ, আমাদের কর্মফলের জন্যই আমাদের হয়তো এটা হচ্ছে, ওনারা কিন্তু ওনাদের কর্মফল পেয়ে গেছেন। তাই যেমন তুমি কর্ম করবে তেমন তুমি ফল পাবে। এবং পাপ, শ্রীকৃষ্ণ যেমন ওই শিশুপালের 100টি পাপ ক্ষমা করেছিলেন, বলেছিলেন না 101-এ উনি ওকে ধ্বংস করবেন, ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। প্রথমে কিন্তু ঈশ্বর আমাদের অনেক পাপ, অনেক
কিছু খারাপ জিনিস যে অভ্যাস আমাদের, সেগুলো ঈশ্বর কিন্তু ক্ষমা করেন, কারণ উনি আমাদের সময় দেন যে আমরা নিজেদের রেকটিফাই করি কিনা, আমাদের নিজেদের সংশোধন করি কিনা। যখন সেটা দেখছে করছি না, পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেল, তখন উনি খড়গ হস্তে নেমে আসেন এবং এইরকমভাবেই শাস্তি দেন। তাই কখনো কারোর ক্ষতি করো না। সব কিছু তো সবার হয় না। মানলাম মাসিমার মেয়ে অনার্স গ্র্যাজুয়েট হতো না, অন্য কিছু করতে পারতো, অনেক কিছু আছে, গ্র্যাজুয়েশনের পর অনেক কিছুই করা আছে। তবে তা বলে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে তুমি তোমার মেয়ের জীবনের পিলার গড়তে চেয়েছিলে? এটা তো কখনোই ঈশ্বর মেনে নেবেন না। আমি তো অনার্স পার্ট 1 পার্ট 2 দুটোতেই আমি অনার্স পেলাম, তারপরে আমার বিয়ে হয়ে গেল, তারপরে আমি সংসারে ডুবে গেলাম। এই হলো তোমাদের কাছে আজকে আমার এই বক্তব্য। কখনো কোনো দিন ক্ষতি করো না। তুমি ঈশ্বরে বিশ্বাস রেখো, ঠিক যে জিনিসটা তুমি চাইছো হয়তো 2 দিন পর হলে তোমার হবে। আর যতই প্রলোভন হোক, জিনিসটা চুরি করো না বা নিয়ে নিও না। সেটা তো তার শখের জিনিস, তার বাবা মা তাকে কষ্ট করে কিনে দিয়েছে, অনেকের বাবা মাই তাদের কষ্ট করে কিনে দেয়, এবং তারও সেটা শখের জিনিস, সেই জিনিসটা করো না। খুব ব্যাড হ্যাবিট, বদ অভ্যেস বলতে পারো। তো কেমন লাগলো আজকে আমার নিজের জীবনের এই কাহিনীটি তোমাদের আজকে আমি ব্যক্ত করলাম, বললাম। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো, এবং তোমরা ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।